বর্তমান ভিডিও স্ক্রিনে আপনি দেখতে পাচ্ছেন এটি একটি কর্মসংস্থান পত্রিকা। আর এই কর্মসংস্থান পত্রিকাটা আমরা একটু যদি জুম করে বড় করি তাহলে দেখতেই পাবো যে এটি কিন্তু কোন তারিখের কর্মসংস্থান। তো আমরা দেখব এটি কিন্তু মূলত 10 ফেব্রুয়ারি 2024-এর কর্মসংস্থান। আপনারা অবশ্যই রেড মার্ক করার চিহ্নটাই দেখতে পাচ্ছেন যে এটি কিন্তু 10 ফেব্রুয়ারি 2024-এর কর্মসংস্থান পত্রিকা। তো আমরা আজকে এই কর্মসংস্থান পত্রিকা থেকে কি করব, আমরা কিন্তু এখানে দেখুন আছে, এখানে আপনারা পরিষ্কারই দেখতে পাচ্ছেন যে খাদ্য দপ্তরের সাব ইন্সপেক্টর পরীক্ষার সম্ভাব্য প্রশ্ন। তো এই প্রশ্নগুলো কিন্তু আমরা আজকে যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। অর্থাৎ এ সপ্তাহের কর্মসংস্থান পত্রিকায় যে প্র্যাকটিস সেটটা আমরা আজকে দেখব সেটা কিন্তু ফুড এসআইয়ের জন্য একটি প্র্যাকটিস সেট। আর এই প্র্যাকটিস সেটটা খুবই গুরুত্বপূর্ণ যারা আগামী ফুড এসআই পরীক্ষা দেবেন। তো কর্মসংস্থান পত্রিকা প্রতি সপ্তাহে আমরা কর্মসংস্থান পত্রিকা থেকে প্র্যাকটিস সেট করাই এবং নিয়মিত বিভিন্ন মাসের যে পত্রিকাগুলো বেরায় অর্থাৎ সাফল্য, সিবার্স ইত্যাদি বইয়ের মতন বই থেকে কিন্তু আমরা বিভিন্ন রকম প্র্যাকটিস সেট করাই। তো আমরা ইতিমধ্যে ফেব্রুয়ারি মাসের সাফল্য থেকে কিন্তু আপনাদের জন্য ফুড এসআইয়ের 3খানা প্র্যাকটিস সেট করাচ্ছি। আজকের ভিডিও কিন্তু এই কর্মসংস্থান পত্রিকা থেকে একটি প্র্যাকটিস সেট, সেটা কিন্তু ফুড এসআইয়ের জন্য। তো চলুন চলে যাই সরাসরি সেই প্র্যাকটিস সেটে। তো আমরা এখানে সরাসরি চলে এলাম ফুড এসআইয়ের প্র্যাকটিস সেটে। তো আমরা যদি একটু এটা জুম করে বড় করি তাহলে দেখতেই পাবো যে এটি একটি কিন্তু খাদ্য দপ্তরের সাব ইন্সপেক্টর পদের পরীক্ষার প্র্যাকটিস সেট। তো এই সপ্তাহের কর্মসংস্থান পত্রিকা কিন্তু এই প্র্যাকটিস সেটটা আপনাদের জন্য দিয়েছে। তো আমরা কিন্তু এই প্র্যাকটিস সেটটা আজকে সমাধান করব। তো তার আগে প্রতিদিনের মতন এই জায়গাটায় যে লেখাগুলো আছে সেগুলো আমরা আজকে পড়ে নেব। এখানে যে দেখুন এই যেটা লেখা আছে এগুলো কিন্তু এখানে গুরুত্বপূর্ণ। যে কোনো পরীক্ষার সিলেবাস এবং পরীক্ষা সম্বন্ধে যাবতীয় তথ্য কিন্তু জানা বোঝা আমাদের দরকার। তার জন্য আমরা এই যে লেখাগুলো এই যে লেখাটা আছে ছকের মধ্যে এই লেখাটা আমরা আজকে দেখে নেব প্রথমে। তারপরে আমরা প্রশ্ন শুরু করব। তো চলুন লেখা কি আছে দেখে নিই। তো তার জন্য আমি একটু বড় করে নিচ্ছি এটা। তো জুম করে বড় করে নিলাম। দেখুন এখানে লেখা আছে পরিষ্কার, আপনারা দেখতেই পাচ্ছেন খাদ্য দপ্তরের সাব ইন্সপেক্টর, পশ্চিমবঙ্গ সরকার খাদ্য ও সরবরাহ দপ্তরের অধীন সাব অর্ডিনেট ফুড অ্যান্ড সাপ্লাই সার্ভিসেস দপ্তরে কাজের জন্য সাব ইন্সপেক্টর পদে 509 জন ছেলেমেয়ে নেওয়ার জন্য দরখাস্ত নেওয়া হয়েছে। প্রার্থী বাছাই করবে কিন্তু পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন। প্রার্থী বাছাইয়ের জন্য প্রথম লিখিত পরীক্ষা হবে 16 এবং 17 মার্চ। আশা করি আপনারা ইতিমধ্যেই জেনে গেছেন পরীক্ষাটা কিন্তু 16 এবং 17 মার্চ। যারা আমাদের চ্যানেল দেখেন তারা কিন্তু ইতিমধ্যেই 16 এবং 17 মার্চ পরীক্ষা হবে আপনারা জেনে গেছেন। যারা এখনো পর্যন্ত নতুন তাদের জন্য আমরা বারবার করে বলে রাখছি, আপনি যে ফুড এসআই পরীক্ষা দেবেন সেটা কিন্তু 16 এবং 17 মার্চ পরীক্ষা হবে। গোল করে দেখিয়ে দিলাম। তো এরপরে দেখুন কি আছে, 100 নম্বরের লিখিত পরীক্ষায় অবজেক্টিভ মাল্টিপল চয়েস টাইপের প্রশ্ন হবে এইসব বিষয়ে। জেনারেল স্টাডিজ থাকবে 50 নম্বর এবং অ্যারিথমেটিক থাকবে 50 নম্বর। সময় থাকবে কিন্তু 1.5 ঘন্টা। সফল হলে 20 নম্বরের পার্সোনালিটি টেস্ট। জেনারেল স্টাডিজ বিষয়ে থাকবে দৈনন্দিন জীবনে বিজ্ঞান, সাম্প্রতিক ঘটনা, ভারতীয় ইতিহাস, ভারতীয় ভূগোল ইত্যাদি। অঙ্কে থাকবে মাধ্যমিক সিলেবাস অনুযায়ী আর মেন্টাল এবিলিটি। অবশ্যই ভালো করে নিয়মিত অঙ্ক প্র্যাকটিস করুন। তো আপনি ইউটিউব থেকে বিভিন্ন রকম প্র্যাকটিস সেট সংগ্রহ করুন এবং অঙ্কগুলো নিয়মিত প্র্যাকটিস করুন, তাহলে আপনি সুফল পাবেন। তো এই পদের লিখিত পরীক্ষা যে ধরনের প্রশ্ন আসার সম্ভাবনা তেমনই 50টি প্রশ্ন নিয়ে কিন্তু আলোচনা করছেন রাজ্য সরকারের মূল্যায়ন পর্ষদের কর্মরত নুরুল ইসলাম। তো নুরুল ইসলাম স্যারের কিন্তু এই প্র্যাকটিস সেটটা আমরা আজকে দেখব। তো চলুন দেখে নিই প্রথম প্রশ্ন কী আছে। নুরুল ইসলাম স্যার যে প্র্যাকটিস সেটগুলো করান খুবই সুন্দর সুন্দর প্র্যাকটিস সেট করান। তো এই প্র্যাকটিস সেট নিয়মিত আমরাও কিন্তু প্র্যাকটিস করেছি, আপনারাও করুন। তো আমরা দেখব আজকে প্র্যাকটিস সেটের প্রথম প্রশ্ন কী আছে। তার জন্য আমরা একটু প্রশ্নটাকে বড় করে নেব। তো এখানে দেখুন প্রথমে প্রশ্ন আছে, কত সুন্দর একটা প্রশ্ন আছে। এখানে বলছে ফুড সাব ইন্সপেক্টর, এখানে আপনারা দেখতেই পাচ্ছেন ফুড সাব ইন্সপেক্টর লেখা আছে। তো একের দাগের প্রশ্ন আছে দেখুন, গ্লোবাল জেন্ডার গ্যাপ রিপোর্ট 2030 ভারতের স্থান কত? অর্থাৎ লিঙ্গ বৈষম্যর যে রিপোর্টটা আছে সেই রিপোর্ট অনুযায়ী ভারতের স্থান কত? এখানে আছে দেখুন 139, 127, 100 আর এখানে আছে 119। তো বর্তমানে কিন্তু ভারতের স্থান কত সেটা আপনাকে বলতে হবে। বর্তমানে কিন্তু এই যে 2023-এ এটা কিন্তু বর্তমানে 127তম স্থান ভারতের আছে। তো এর আগের স্থান ছিল কিন্তু 135, তার আগে ছিল 140, আর এবার আছে কিন্তু 127তম স্থানে। 2023-এর রিপোর্টে কিন্তু 127তম স্থানে আছে। বিদ্যা হবে এর সঠিক উত্তর। তো আমরা চলে যাবো দুয়ের দাগের এই প্রশ্নে। তো দুয়ের দাগের প্রশ্ন আছে দেখুন, আইএফএসসি কোড কতগুলি বর্ণ বা সংখ্যা থাকে? এই আইএফএসসি কোড
এটা কি জিনিস আপনারা অবশ্যই জানেন। আইএফএসসি কোড, আপনি যদি আপনার অ্যাকাউন্ট থেকে অন্য কোনো ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠাতে চান তাহলে কিন্তু এই কোডটা লাগে, অর্থাৎ ব্যাংকিং লেনদেনের ক্ষেত্রে কিন্তু এই কোডটা লাগে। আমাদের দেশে বিভিন্ন রকম মানে রাষ্ট্রীয় ব্যাংক আছে, সেই ব্যাংকগুলো এক একটা ব্যাংকের এক একটা আইএফএসসি কোড আছে। প্রথমে আইএফএসসি কোড হয় যে ব্যাংকের আন্ডারে পড়ে সেই ব্যাংকের কিন্তু নাম অনুযায়ী, প্রথম নাম অনুযায়ী সে আইএফএসসি কোডের শুরু হয়। তো এই আইএফএসসি কোড দিয়ে যদি আইএফএসসি কোড দিয়ে কিন্তু আমরা ব্যাংকের আমাদের অ্যাকাউন্ট থেকে আমাদের এক ব্যাংক অ্যাকাউন্ট থেকে অন্য ব্যাংক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করি, অর্থাৎ অনলাইন লেনদেন করি। আমাদের নিরাপত্তার জন্য কিন্তু এই আইএফএসসি কোডটা চালু করা হয়েছে। তো এই আইএফএসসি কোডের নাম্বার কটি থাকে? তো এখানে কিন্তু আইএফএসসি কোডের নাম্বার সংখ্যা থাকে কিন্তু 11টি। যে ব্যাংকে যাবে আপনার টাকাটা সেই ব্যাংকের নাম প্রথমে বসে, তারপরে কিন্তু 00 থাকে, এরকম নাম্বার থাকে। এক একটা আইএফএসসি কোডের নাম্বার এক একটা ব্যাংকের আইএফএসসি এক এক রকমের। তো আমরা কি করব, এর সঠিক উত্তর নেব কিন্তু সিদ্ধার্থ। 11টি সংখ্যা থাকে। আমরা চলে যাব 3 দাগের প্রশ্নে। 1942 সালে ভারত ছাড়ো আন্দোলনে কে বা কারা সমর্থন জানায়নি? সুন্দর একটি প্রশ্ন। ভারত ছাড়ো আন্দোলনে কে বা কারা সমর্থন জানায়নি? এখানে কিন্তু প্রশ্ন আছে মুসলিম লীগ, ইন্ডিয়ান লিবারাল ফেডারেশন, হিন্দু মহাসভা, এওসি উভয়ে। তো আপনারা সবাই জানেন, আমি আশা করি, কারণ আপনারা তো চাকরির পরীক্ষা মোটামুটি দিচ্ছেন সবাই। তো এই ভারত ছাড়ো আন্দোলনে কে বা কারা এই সমর্থন যোগায়নি? তো আপনারা আশা করি এর উত্তরটা বলতে পারবেন। তো এর উত্তর হয়ে যাবে কিন্তু সিদ্ধার্থ, অর্থাৎ হিন্দু মহাসভা। তো আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনারা শেয়ার করবেন। তো আমরা চলে যাব পরের প্রশ্নে। আমরা প্রশ্ন দেখছি কিন্তু ফুড সাব ইন্সপেক্টরের জন্য এ সপ্তাহের কর্মসংস্থান পত্রিকায় যে প্র্যাকটিস সেটটা দিয়েছে আমরা কিন্তু সেই প্র্যাকটিস সেটটা পুরোপুরি সমাধান করছি। তো চলুন দেখে নিই পরের প্রশ্ন কী আছে। তো পরের প্রশ্নে আমরা যাব, 4 দাগের প্রশ্ন কী আছে দেখব। এখানে দেখুন 4 দাগের প্রশ্ন আছে। এখানে দেখুন 4 দাগের প্রশ্ন আছে, দ্য আর্টিস্ট ডিসপ্যারেন্স বইটি কার লেখা? দ্য আর্টিস্ট অফ ডিসপ্যারেন্স বইটি কার লেখা? সুকেতু মেহতা, মীরা জেকব, অনিতা দেশাই, অমিতাভ কুমার। তো এখানে এই দ্য আর্টিস্ট ডিসপ্যারেন্স বইটির লেখা কিন্তু এই সির অপশানের সঠিক উত্তর অনিতা দেশাই। আমরা চলে যাব 5 দাগের এই প্রশ্নে। নিচের কোন সংস্থা BHIM অ্যাপ চালু করেছে? তো এই BHIM অ্যাপ কী জিনিস? তো BHIM অ্যাপ কী জিনিস আমরা একটু আগে সেটা জেনে নেব, তারপরে এই অপশানগুলো দেখব। এখানে আছে RBI, NPCI, সেবি, তারপরে ন্যাসকম। তো আমরা এই অপশানগুলোর কোনটি সঠিক হবে সেটা আমরা দেখে নেব। তার আগে আমরা এটাই BHIM অ্যাপ কী জিনিস সেটা আমরা আগে দেখব। তো আমরা BHIM অ্যাপ সম্পর্কে একটু তথ্য জেনে নেব। BHIM অর্থাৎ ভীম, এর সম্পূর্ণ নাম হচ্ছে ভারতীয় ইন্টারফেস ফর মানি। এই সম্মানিত ইন্টারফেস ভিত্তিক ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া এর তৈরি একটি ভারতীয় মোবাইল পেমেন্ট অ্যাপ। BR আম্বেদকরের নাম অনুসারে কিন্তু 30শে ডিসেম্বর 2016 এই অ্যাপ চালু করা হয়। এটা কিন্তু চালু করে সাধারণত NPCI, অর্থাৎ NPCI এর পুরো নাম হচ্ছে ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া। এই অ্যাপটি চালু করে। তো এর সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু এই NPCI। আশা করি আপনারা বুঝতে পারলেন। আমরা চলে যাব 6 দাগের এই প্রশ্নে। সম্প্রতি লুইস ইনসিও লুলা দা সিলভা কোন দেশের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন? ব্রাজিল, ফ্রান্স, ইতালি, আর্জেন্টিনা। তো এখানে বি অপশানের যে ফ্রান্স আছে, এই ফ্রান্সের বর্তমান প্রেসিডেন্ট কিন্তু এমানুয়েল মাক্রো। এবং ফ্রান্স সম্পর্কে আমরা যদি একটু জানি, তো এই ফ্রান্স সম্পর্কে আমরা যদি একটু দেখি তাহলে বলতে পারি ফ্রান্স, যার সরকারি নাম কিন্তু ফরাসি প্রজাতন্ত্র, ইউরোপের একটি রাষ্ট্র। আর এই রাষ্ট্রটি কিন্তু ঐতিহাসিক ও সাংস্কৃতিক দিক থেকে পশ্চিমা বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ জাতিগুলোর একটি। আয়তনের দিক থেকে ফ্রান্স ইউরোপের 3য় বৃহত্তম রাষ্ট্র। রাশিয়া ও ইউক্রেনের পরই এর স্থান। জনসংখ্যার দিক থেকে এটি ইউরোপের 4র্থ বৃহত্তম রাষ্ট্র। লা মার্সেইজ এটা কিন্তু ফ্রান্সের জাতীয় সঙ্গীত। ফ্রান্সের রাজধানী প্যারিস, আর এদের সরকারি ভাষা হচ্ছে ফরাসি, আর এদের মুদ্রার নাম কিন্তু ইউরো। আর এদের কিন্তু আইনসভা আছে। এদের আইনসভা উচ্চকক্ষ, সিনেট, নিম্নকক্ষ, জাতীয় সংসদ। আর ফ্রান্সের রাজধানী প্যারিসে কিন্তু সেই বিখ্যাত দেখার জিনিস আইফেল টাওয়ার। তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে কিন্তু ব্রাজিল। এর দাগের সঠিক উত্তর
ব্রাজিলের প্রেসিডেন্ট ইনসিও লুলা দা সিলভা। তো আমরা চলে যাব 7 দাগের এই প্রশ্নে। পার্লামেন্টে এস্টিমেট কমিটিতে রাজ্যসভা থেকে কতজন সদস্য থাকে? 22 জন, 7 জন, 15 জন, একজনও নয়। তো এখানে 7 দাগের সঠিক উত্তর কী হবে? তো এর সঠিক উত্তর হবে কিন্তু বি দাগ, এর সঠিক উত্তর 7 জন। আমরা চলে যাব পরের প্রশ্নে। 8 দাগের একটা প্রশ্ন আছে দেখুন। 8 দাগে একটা প্রশ্ন আছে দেখুন, ইনস্টিটিউট অফ ম্যাথমেটিক্যাল সায়েন্স কোথায় অবস্থিত? মুম্বাই, মহীশূর, চেন্নাই, পানাজি। তো এখানে 8 দাগের সঠিক উত্তর কী হবে? তো এর সঠিক উত্তর হবে সি অপশান, চেন্নাই। আমরা চলে যাব 9 দাগের এই প্রশ্নে। ভারতের কোন রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলে বেইলি সাসপেনশন সেতু চালু হয়েছে? জম্মু কাশ্মীর, অরুণাচল প্রদেশ, অসম, কর্ণাটক। তো এখানে 9 দাগের সঠিক উত্তর কী হবে? তো এর সঠিক উত্তর হবে কিন্তু জম্মু কাশ্মীর, অর্থাৎ এর দাগ হবে এর সঠিক উত্তর। তো পাশাপাশি আপনারা একটু জেনে রাখুন, এই বেইলি ব্রিজগুলো কিন্তু প্রিমিয়াম স্টিলের তৈরি হয় এবং প্রবল বাতাস, গভীর তুষার এবং ভূমিকম্প সহ চরম আবহাওয়া সহ্য করার জন্য এটি কিন্তু নির্মিত। কখনো কখনো কিন্তু প্রশ্ন আসে যে বেইলি ব্রিজগুলো কী দিয়ে তৈরি? তাহলে আপনার সেখানে মানে উত্তর হয়ে যাবে কিন্তু স্টিল দিয়ে তৈরি। চলে যাবো আমরা 10 দাগের এই প্রশ্নে। কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রকের মাধ্যমে কোন মাসে জাতীয় সড়ক নিরাপত্তা সপ্তাহ পালন করা হয়? নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি। তো প্রশ্নগুলো কিন্তু খুব সুন্দর সুন্দর প্রশ্ন, আর এরকম প্রশ্ন কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স থেকে আসে। তো আমরা চলে যাবো 10 দাগের এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে দেখব। তো 10 দাগের সঠিক উত্তর হবে কিন্তু এখানে যে মানে এর সঠিক উত্তর হবে কিন্তু সি দাগ, জানুয়ারি মাসে। তো আমরা চলে যাব 11 দাগের এই প্রশ্নে। 11 দাগের প্রশ্ন আছে, একজন আইনজীবী হাইকোর্টে কত বছর কাজের অভিজ্ঞতা থাকলে তিনি সুপ্রিম কোর্টের বিচারপতি হওয়ার সুযোগ পান? 7 বছর, 10 বছর, 15 বছর, 12 বছর। সুন্দর একটা প্রশ্ন। এই হাইকোর্টের বিচারপতি কত বছর কাজের অভিজ্ঞতা থাকলে সুপ্রিম কোর্টের বিচারপতি হওয়ার সুযোগ পান? তো এখানে 11 দাগের সঠিক উত্তর কী হবে? তো এর 11 দাগের সঠিক উত্তর হবে কিন্তু 10 বছর, অর্থাৎ বি দাগ হবে এর সঠিক উত্তর 10 বছর। 10 বছর যদি হাইকোর্টে কাজ করেন, মানে ওনার যদি অভিজ্ঞতা থাকে 10 বছর, হাইকোর্টের কাজের অভিজ্ঞতা 10 বছর থাকলে তাই কিন্তু উনি সুপ্রিম কোর্টের বিচারপতি হতে পারেন। তো আমরা চলে যাব 11 দাগের পরের প্রশ্নে। তো আমরা চলে যাব 11 দাগের পরের প্রশ্ন, অর্থাৎ 12 দাগের প্রশ্নে। 12 দাগের একটা প্রশ্ন আছে দেখুন, সম্প্রতি ভারত কোন দেশের সঙ্গে বজ্র প্রহর নামে সামরিক অনুশীলন করল? মার্কিন যুক্তরাষ্ট্র, ফ্রান্স, দক্ষিণ কোরিয়া, নেপাল। তো এখানে 12 দাগের সঠিক উত্তর কী হবে? তো এর সঠিক উত্তর হবে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে কিন্তু এই বজ্রগ্রহর কিন্তু অনুশীলন করলো এই মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে। এর দাগে হবে সঠিক উত্তর। আমরা চলে যাব 13 দাগের প্রশ্ন। বেনসন অ্যান্ড হেজেস কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? এই কাপটার সঙ্গে কিন্তু আপনারা সবাই এর নামের সঙ্গে যুক্ত আছেন, সবাই কিন্তু এই নামটা জানেন, অর্থাৎ কোন খেলার সাথে যুক্ত সেটাও আশা করি আপনারা জানবেন। তো এখানে আছে হকি, এখানে আছে ক্রিকেট, এখানে আছে ফুটবল, এখানে আছে বাস্কেটবল। তো এখানে 13 দাগের সঠিক উত্তর কী হবে? তো বেনসন অ্যান্ড হেজেস কাপ কিন্তু ক্রিকেটের সঙ্গে যুক্ত, বিদ্যাক হবে এর সঠিক উত্তর। বেনসন অ্যান্ড হেজেস কাপ ছিল ইংল্যান্ড এবং ওয়েলসের প্রথম শ্রেণীর কাউন্টিগুলির জন্য একটি একদিনের ক্রিকেট প্রতিযোগিতা, যা 1972 থেকে 2002 পর্যন্ত অনুষ্ঠিত হয়েছিল, যা ক্রিকেটের দীর্ঘতম স্পন্সরশিপযুক্ত গুলির মধ্যে একটি। এবার আমরা চলে যাব 14 দাগের এই প্রশ্নে। আঞ্জুনা সমুদ্র সৈকত কোথায় অবস্থিত? গোয়া, কেরল, তামিলনাড়ু, ওড়িশা। আঞ্জুনা সমুদ্র সৈকত কোথায় অবস্থিত? গোয়া, কেরল, তামিলনাড়ু, ওড়িশা। তো এখানে 14 দাগের সঠিক উত্তর কী হবে? আঞ্জুনা সমুদ্র সৈকত কিন্তু গোয়ায় অবস্থিত, এর দাগ হবে সঠিক উত্তর গোয়া। চলে যাবো আমরা 15 দাগের এই প্রশ্নে। কেন্দুলি মেলার সঙ্গে কোন নদীর নাম যুক্ত? কোপাই, অজয়, রূপনারায়ণ, দামোদর। তো এখানে আপনারা এটা সবাই জানেন। তো 15 দাগের সঠিক উত্তর হবে কিন্তু অজয় নদীর সাথে, অর্থাৎ বিদ্যাগ হবে এর সঠিক উত্তর অজয়। আমরা চলে যাব 15 দাগের প্রশ্নে। ভারতের প্রথম সম্পূর্ণ নিজস্ব তত্ত্বাবধানে তৈরি রকেট কোনটি? আকাশ, বিক্রান্ত এস আর সূর্য। তো এখানে দেখুন, ভারতের প্রথম সম্পূর্ণ নিজস্ব তত্ত্বাবধানে তৈরি রকেট কোনটি? তো এখানে আপনারা এটা আশা করি মানে রিসেন্ট এসবগুলো হয়েছে, আপনারা আশা করি সবাই জানেন। তো এখানে কিন্তু এর সঠিক উত্তর হবে কিন্তু বিক্রম এস। এটা কিন্তু ভারতের সম্পূর্ণ নিজস্ব তত্ত্বাবধানে কিন্তু
নিজস্ব তত্ত্বাবধানে কিন্তু এই রকেটটা তৈরি হয়েছে। বিক্রম এস ভারতের প্রথম ব্যক্তিগতভাবে নির্মিত রকেট, যা 18ই নভেম্বর 2022-এ ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থায় শ্রীহরিকোটা লঞ্চ প্যাড থেকে সকাল 11টায় উত্তোলন করেছিল। রকেটটি স্কাইরুট অ্যারোস্পেস তৈরি করেছিল। তো আমরা চলে যাবো পরের প্রশ্নে। পরের প্রশ্ন দেখব কি আছে। 17 দাগের প্রশ্ন আছে, বিশ্বের প্রথম তালপাতা পাণ্ডুলিপি মিউজিয়াম কোথায় অবস্থিত? কর্ণাটক, কেরল, তামিলনাড়ু, উড়িষ্যা। তো বিশ্বের প্রথম তালপাতা পাণ্ডুলিপি মিউজিয়াম কোথায় অবস্থিত? সুন্দর একটি প্রশ্ন। এটি কিন্তু কেরলে অবস্থিত। এখানে বিদ্যাগের সঠিক উত্তর, কেরলে অবস্থিত। আমরা চলে যাব 18 দাগের প্রশ্নে। ভারতের দ্য কাউন্সিল অফ স্টেটস এ কতজন নির্বাচিত সদস্য থাকেন? 250, 245, 238, 530। তো এখানে 18 দাগের সঠিক উত্তর কি হবে? তো এর সঠিক উত্তর হবে কিন্তু 238, অর্থাৎ সিদ্ধাগ হবে সঠিক উত্তর 238। চলে যাব আমরা 19 দাগের এই প্রশ্নে। বাইচুং ভুটিয়া স্টেডিয়াম কোথায় অবস্থিত? গুয়াহাটি, তেজপুর, ইম্ফল, নামচি। তো এখানে কিন্তু সুন্দর একটা প্রশ্ন, বাইচুং ভুটিয়া স্টেডিয়াম কোথায় অবস্থিত? তো এটার কিন্তু সঠিক উত্তর হবে কিন্তু নামচি, নামচিতে অবস্থিত। আর প্রসঙ্গত এখানে বলে রাখি, নামচি কিন্তু সিকিমে অবস্থিত। পরের প্রশ্ন আছে 20 দাগের প্রশ্ন। পার্লামেন্টের যৌথ অধিবেশনে কে সভাপতিত্ব করেন? রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, অধ্যক্ষ, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। তো পার্লামেন্টের যৌথ অধিবেশনে কে সভাপতিত্ব করেন? তো এখানে 20 দাগের সঠিক উত্তর কি হবে? তো এখানে পার্লামেন্টের যৌথ অধিবেশনে সভাপতিত্ব করেন কিন্তু পার্লামেন্টের অধ্যক্ষ, অর্থাৎ সিদ্ধাগ হবে এর সঠিক উত্তর। এই এই প্রশ্নটা কিন্তু আমরা আগের প্র্যাকটিস সেটে আপনাদের আলোচনা করে দিয়েছি। এবার প্র্যাকটিস সেটে কিন্তু প্রশ্নটাই পড়েছে, আলোচনাটা কিন্তু আমরা ওই প্র্যাকটিস সেটে একটা করে দিয়েছিলাম। এই পার্লামেন্ট সম্পর্কিত একটা প্রশ্ন ছিল, সেখানে আমি কিন্তু এই প্রশ্নটা আলোচনা করে দিয়েছিলাম। এই প্রশ্ন প্র্যাকটিস সেটে কিন্তু এটা আবার পড়েছে। তো আমরা চলে যাবো পরের প্রশ্নে। 21 দাগের একটা প্রশ্ন আছে, দেখুন, নিচের কোন ব্যক্তি 1997 সালে ভারতরত্ন পুরস্কার পেয়েছেন? সত্যজিৎ রায়, খান আব্দুল গফ্ফার খান, এপিজে আব্দুল কালাম, আর ওস্তাদ বিসমিল্লাহ খান। 1997 সালে ভারতরত্ন পুরস্কার পেয়েছেন কিন্তু এখানে 1997 সালে ভারতরত্ন পুরস্কার পেয়েছে, এর মধ্যে কে? তো এই 1997 সালে ভারতরত্ন পুরস্কার পেয়েছেন কিন্তু এপিজে আব্দুল কালাম। সিদ্ধাগ হবে এর সঠিক উত্তর। 97 সালে কিন্তু এপিজে আব্দুল কালাম ভারতরত্ন পেয়েছিলেন। চলে যাবো আমরা 22 দাগের এই প্রশ্নে। ভারতের প্রথম কোন রাজ্য লোকায়ুক্তা বিল পাশ করলো? অপশানে এর অপশান আছে মহারাষ্ট্র, বির অপশান আছে কেরল, সির অপশান আছে ত্রিপুরা, আর ডির অপশান আছে গুজরাট। তো এখানে কিন্তু এই লোকায়ুক্ত বিল পাশ করেছে কিন্তু মহারাষ্ট্র। এর দেখাবে সঠিক উত্তর মহারাষ্ট্র। আমরা চলে যাব 23 দাগের এই প্রশ্নে। 2023 সালে ইউএস ওপেন এ মহিলাদের সিঙ্গেলসে জয়ী হয়েছেন কে? অ্যাশলে বার্টি, অ্যাম্বা রাডুকানু, এলেনা রিবাকিনা, আর কোকো গাফ। তো 2023 সালে ইউএস ওপেন মহিলাদের সিঙ্গেলসে জয়ী হয়েছেন কে? তো এখানে 23 দাগের সঠিক উত্তর কি হবে? তো এর সঠিক উত্তর হবে কিন্তু অ্যাশলে বার্টি। অবশ্যই আপনারা জানেন ইতিমধ্যে, আমি মনে করি আপনারা জেনে গেছেন, কিন্তু 2023 সালে ইউএস ওপেন কিন্তু মহিলাদের সিঙ্গেলসে জয়ী হয়েছেন এই যে অ্যাশলে বার্টি। তো আমরা চলে যাবো পরের প্রশ্নে। পরের প্রশ্ন দেখবো কি আছে। 24 দাগের একটা প্রশ্ন আছে, দেখুন, ইন্টার অপারেবল ক্রিমিনাল জাস্টিস সিস্টেম রিপোর্ট অনুযায়ী ইন্টার অপারেবল ক্রিমিনাল জাস্টিস সিস্টেম বাস্তবায়নে প্রথম স্থান কোন রাজ্য? মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, কেরল, ছত্তিশগড়। তো এখানে 24 দাগের সঠিক উত্তর কি হবে? তো এখানে 24 দাগের সঠিক উত্তর হবে কিন্তু উত্তরপ্রদেশ, অর্থাৎ বিদ্যাগ হবে সঠিক উত্তর উত্তরপ্রদেশ। আমরা চলে যাবো 25 দাগের এই প্রশ্নে। আই রিচ ফর দ্য স্টার্স, আই রিচ ফর দ্য স্টার্স নিচের কোন ব্যক্তির আত্মজীবনী? বারবারা কাটল্যান্ড, শেখ মুজিবুর রহমান, এইচ আর বচ্চন, আর নেলসন ম্যান্ডেলা। তো এই 25 দাগের সঠিক উত্তর হবে কিন্তু বারবারা কাটল্যান্ড, অর্থাৎ এর দাগ হবে এর সঠিক উত্তর বারবারা কাটল্যান্ড। এর দাগ হবে এর সঠিক উত্তর। আমরা চলে যাবো 26 দাগের প্রশ্নে।
তো আমরা দেখবো এবার 26 দাগের এই প্রশ্ন, যদি 4টি জেল পেন ও 4টি বল পেন ও একটি মার্কার পেনের মূল্য 185 টাকা হয় ও 7টি জেল পেন, 15টি বল পেন ও একটি মার্কার পেনের মূল্য হয় 315 টাকা, তবে একটি জেল পেন, একটি বল পেন ও একটি মার্কার পেনের মূল্য কত টাকা? দেখুন অঙ্কটা খুবই সহজ। এখানে 4টি জেল পেন আর 8টি জেল পেন, 8টি বল পেন আর একটা মার্কার পেন, মোট দাম কত? 185 টাকা। আর এখানে বলছে 7টি জেল পেন, 15টি বল পেন আর একটি মার্কার পেনের মূল্য হচ্ছে 315 টাকা। তো আমি এই নিচেরটা আগে লিখবো, এই জায়গাটায় লিখবো। এখানে দেখুন